কোকিল ডাকছিল শিহর তুলে তুলে, পলাশ গাছের লাল ফুলের মধ্যে কালো শরীর মিশিয়ে। মেয়েটির চুল এলানো ছিল বুকের ওপরে, তখন হলুদ হয়ে গেছে রোদ। হ্যালো। হ্যালো, হ্যালো, আমি কি সাহিত্যিক শ্রী বুদ্ধদেব গুহর সঙ্গে কথা বলতে পারি? আপনি কে কথা বলছেন? এক জীবনে মানুষের মনে কত দিক থেকে যে ডাক আসে। কাউকে বারবার ডাক দেয় বরফে ঢাকা স্নোলাইন, পাহাড়ি অর্কিড। কাউকে ডাক দেয় সমুদ্র ফসফরাস, শঙ্খচিল। কাউকে টানে পাড়াগাঁর শান্ত ছোট্ট নদীটি, গিরিগুহা, বোধিবৃক্ষ। কাউকে টানে কারখানা, মিছিলের মুখ, বোর্ডরুম, একাডেমি, সংসদ ভবন। भोर होच्छे पोंग पोंगे। बहुत हवा चलता है रात भर। आपको ये शाम को 7:30 के बाद में और दिन में 10 बजे तक ऐसे चलता है। सुबह 10 बजे तक चलेगा ऐसा? हाँ। ঝড়ের মতো হাওয়া, অথচ আকাশ ঝকঝকে নীল পরিষ্কার। আসলে এত বড় বড় সেগুন পাতা, এর মধ্যে দিয়ে হাওয়া বইছে। আমরা যারা কবিতাকে জলোচ্ছ্বাসের মতো, বাজুকার মতো, অন্তর্বাসের মতো কর্তৃত্বময় দেখতে চেয়েছিলাম, 80-র দশকে আমরা কবিতার ক্যাম্প পেতেছিলাম কারখানা থেকে, শহর থেকে দূরে। ন্যাশনাল লাইব্রেরি, সোনাগাছি আর খালাসিটোলা থেকে অনেক দূরে, পাহাড়ে, জঙ্গলে, বালুচরে। সিংভূম, সারান্ডা, পালামৌ ও শিমলিপালের বিস্তৃত বনাঞ্চল জুড়ে যে রম্যভূমি কবিতার। আমাদের পছন্দের ঠিকানা ছিল ধলভূমগড়, বাংরিপোষি, ডাল্টনগঞ্জ, বেথলা, মারুমার, টেবো, হেসাডি, বড়াইবুরু, চান্ডিল, চাঁদিপুর, বাদাম পাহাড়, লাতেহার, কুমডি অথবা থলকোবাদ। আমার অনেক দিন ইচ্ছে হয়েছে যে আপনার সঙ্গে দেখা করি, তো আমাকে কেউ বলেছিলেন যে উনি খুব অসুস্থ। দুদিন আগে আপনাকে টিভিতে দেখে আশ্বস্ত হলাম যে না, উনি তাহলে সুস্থ আছেন মোটামুটি। আমি দেখতে পারলাম না, লাইভ তো। হ্যাঁ, আচ্ছা, তাই? আমি দেখতে পারলাম না। ওহো। আর এই যে বঙ্গর নামটা নিয়ে আপনি বললেন যে সবই ঠিক করে রেখেছেন, তো জিজ্ঞেস করছেন কেন? আমার আমার মনে আছে ওই 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 অংশটা। হ্যাঁ। কিছু কিছু বই আছে যা একান্ত অবসরের, অথবা যখন আমার মন হাঁপিয়ে ওঠে তখন তারাই আমার সহায়। এই সব বই আমি নিজেই নির্বাচন করি নিজের বিনোদনের জন্য। এমনি একটা বইয়ের নাম বনজ্যোৎস্নায় সবুজ অন্ধকারে, লেখক বুদ্ধদেব গুহ। আমি ওর একটা উপন্যাসও পড়িনি, কিন্তু আমার খুব প্রিয় এই বইটা বুকর্যাক থেকে প্রায়ই চলে আসে বেড সাইডে। অনেক আত্মীয় বন্ধুকে বইটা আমি উপহারও দিয়েছি। বছর 5 আগে একদিন আমার কাছে এই কথা শুনে বুদ্ধদেব খুব খুশি হয়েছিলেন। তার বনজ্যোৎস্নায় সবুজ অন্ধকারে বইতে বুদ্ধদেব গুহ লিখেছেন, আমার বাবা আমাকে 10 বছর বয়সে প্রথম শিকারে নিয়ে যান, মায়ের গভীর আপত্তি সত্ত্বেও। তারপর প্রায় 30 বছর বাবা এবং তার বিচিত্র সব বন্ধুদের সঙ্গ পাই। সেই সঙ্গ হচ্ছে অনেক বড় কথা অবশ্য, প্রকৃতির সঙ্গ। বুদ্ধদেব গুহ ছিলেন সুপুরুষ, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, ধুরন্ধর রাইফেল শিকারী, অরণ্যপ্রেমিক, গায়ক, চিত্রকর, মরমী সাহিত্যিক, নির্ভীক, স্পষ্ট বক্তা, এদেশীয় রাজনৈতিক ক্রিয়াকলাপ ও ভোটরঙ্গর তীব্র সমালোচক। সব মিলিয়ে আমার কাছে তিনি ছিলেন এক ঈর্ষণীয় আইকন।
আমার মনে হয় বলে লাভও নেই বোধহয়, এখন যে অবস্থা না, এগুলো জাস্ট দেখে যাওয়া আর কিছু নয়। নিজেদের মতো করে আসলে বহু রকমের পৃথিবী আছে, আমরা এক একজন আমাদের পৃথিবীতেই বাস করব, নানা রকমের পৃথিবী আছে, কি করা যাবে। কমল কেমন আছে? বহুত দিন যোগাযোগ নেই। কমল এই পরশুদিন ওর এখানে যাদবপুর ইউনিভার্সিটিতে কি একটা সম্বর্ধনা ছিল, আমাকে বলেছিল যেতে, এই ত্রিগুণা সেন হলে কারা সম্বর্ধনা দিচ্ছে। এমনিতে ভালো আছে, ভালো পাহাড় নিয়ে। স্বদেশ সেন মারা গেছেন, আমি জানি না আপনি জানতেন কি না স্বদেশ সেনকে। কৌরবের প্রধান কবিদের মধ্যে ওকে ধরা হয়। তো সেই সময়ের কৌরবের ওই স্বর্ণযুগ 80 দশকের, সেই নিয়ে আমি একটা তথ্যচিত্র করেছি। হ্যাঁ, সেটাও কখনো আপনাকে যদি দেখানো হয় খুব ভালো লাগবে আমার। বই আর পড়তে পারি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্ট্রেন হয়, অনেকটা স্ট্রেন পড়ে। একবারই গেছিলাম, একবারই গেছিলাম। তাই? আচ্ছা, কতদিন, অনেক দিন আগে? একটা বছর 3-4 হবে। বছর 3-4 আগে। হ্যাঁ হ্যাঁ, ভালো পাওয়ার এখন ভিড়ের জায়গা হয়ে গেছে। আমি 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 10 বছরে যাইনি, 10 বছর আগে গেছিলাম, তখন এক রকমের ছিল। গাছগুলো তো বড় হয়নি এখনো, হয়েছে কি? গাছগুলো অনেক অনেক বড় হয়েছে, অনেক বড় হয়েছে। হ্যাঁ হ্যাঁ, প্রচুর গাছ হয়েছে এখন তো সেখানে। সে হলস্টেন গরু থেকে হাঁস মুরগি কচ্ছপ কি নেই, সমস্ত কিছু আছে। সেই গরু আমি বাছুর দেখেছি। হ্যাঁ হ্যাঁ, সেই সব। গাছগুলো বড় হয়নি তখন। আচ্ছা আচ্ছা, না এখন গাছ অনেক বড় হয়েছে। ওখানে তো ধানও হচ্ছে, সর্ষে হচ্ছে, সেই সর্ষে পিষে আমাকে তেলও দিয়েছিল কমলা। প্ল্যান তো খুবই ভালো। হ্যাঁ হ্যাঁ, প্ল্যানটা খুব ভালো ছিল, কিন্তু আমরা চেয়েছিলাম একটা অন্য ধরনের ক্রিয়েটিভ কাজের জায়গা হয়। তবে ওই গ্রামের মধ্যে ওই বাচ্চাদের হ্যাঁ হ্যাঁ, স্কুল পোশাক পরিয়ে কম্পিউটার নিয়ে আমার থেকে তো ভালো লাগে। রাস্তাঘাটে ওভারনাইট তো চেষ্টা করা যায় না। বুদ্ধদেব ভালোবাসতেন নিজেকে প্রধানত কবি রূপে ভাবতে। বইয়ের ভূমিকায় তিনি লিখেছেন, আমি শিকারী নই এবং কোনো দিনই ছিলাম না, আমি বনচারী। এবং সত্যিই যিনি বনচারী, তার মধ্যে একজন প্রকৃত প্রেমিক, অ্যানথ্রোপোলজিস্ট, অর্নিথোলজিস্ট, বটানিস্ট, জুওলজিস্ট, কবি ও সাহিত্য রসিক বিরাজ করবেন। ফোনেই কথা হয় আজকাল। বলো যে আমি ওর করে বলছিলাম। আমি নিশ্চয়ই বলবো। ও আমার নাম দিয়েছে বৃক্ষনাথ। ও তো ফোন করলেই এখন জয় বৃক্ষনাথ বলে নিজেই ফোন করে। ফোন করলে হ্যালো বলে না, বলে জয় বৃক্ষনাথ। সমীর রায়চৌধুরী মারা যাওয়ার কিছুদিন আগে আমার এই ছবিতে সমীর রায়চৌধুরী অংশ নিয়েছেন, মনীন্দ্র গুপ্ত অংশ নিয়েছেন, আলোক সরকার অংশ নিয়েছেন। হ্যাঁ, এরা সব। কেমন আছেন? আলোক সরকার এমনি তো ভালো আছেন এমনিতে, তবে উনি তো হুইল চেয়ার একদম না এমনি। থাকেন? হ্যাঁ, পারেন থাকেন না, রাসবিহারী তো না, ওটাকে গরফা বলে, গরফা। হ্যাঁ, গরফা ভেতরের দিকে ওই রাস্তা দিয়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা, না ও তাই, আচ্ছা। এটা তো ফ্ল্যাট কিনেছেন একটা। হ্যাঁ, ওই গরফার ভেতরে এসে গলি দিয়ে আমাকে প্রথম দিন যেতে খুব কষ্ট হয়েছিল। ওর বাড়িতেই শুটিং করেছিলাম, তো খুঁজে সেই গেছিলাম, কিন্তু ওকে দেখে আমি অবাক হয়ে গেলাম, একদম হুইল চেয়ারে। হ্যাঁ, কিন্তু এমনি ছবিতে দেখলে একদম তাপা খাবার চেহারা, একদম ভালো কণ্ঠস্বর। ওর বয়স এখন 84। আলোক সর 84। হ্যাঁ 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 হ্যাঁ। আপনার 82? দেখে বোঝা যায় না। আচ্ছা, তাই না? হ্যাঁ, এরকমই হয়। সমীরদা মারা গেলেন 83তেই মারা গেলেন, হঠাৎ করে মারা গেলেন। অথচ ওর এই ছবিটা দেখার ভীষণ ইচ্ছে ছিল, আমার আফসোস রয়ে গেল। এদের মধ্যে সবচেয়ে বয়স্ক হচ্ছে মনীন্দ্র গুপ্ত 90 ক্রস করেছেন। হ্যাঁ হ্যাঁ, ভালো আছে। এই তো সেদিন আমার বাড়িতে এসেছিলেন মনীন্দ্র গুপ্ত, দেবারতী, দুজনেই, দেবারতী দিয়ে এসেছিলেন ওই আগের ছবিটা দেখার জন্যে। কৌরব পত্রিকার সাথে ওর দীর্ঘদিনের সখ্যতা। 1978 সালে জামশেদপুরে আমি যখন কৌরবে যোগ দিই, শুরু হয় আমাদের কবিতার ক্যাম্প। পর্ণমোচী বনে আমাদের ডাকবাংলো, ক্যামেরা, কবিতার বই। আমাদের সঙ্গে কোনো রাইফেল ছিল না, কলম, রং তুলি, ক্যামেরা, এই আমাদের সব। সেগুন বনে আমরা ময়ূর উড়ে যেতে দেখেছি, কখনো ম্যাকপাই, হর্নবিল বা সার্পেন্টিগল। রাতের জঙ্গলে বুনো হাতির দাপাদাপি দেখেছি, কিন্তু কখনো বাঘের মুখোমুখি হইনি। ঠিক আছে, পারবো। এইটা সেই জলের জায়গাটা, ওয়াটার হোলটা। হ্যাঁ, এখানে চলে আসুন।
একদম স্ট্রেট দেখেছে, ঘুম করে ডাকলো, জল খেতে আসছে হয়তো। বুদ্ধদেব গুহর সাথে আমাদের কৌরব পত্রিকার ছিল দীর্ঘদিনের সখ্যতা। 80-র দশকে কৌরব পত্রিকাকে বাংলা ভাষায় শ্রেষ্ঠ লিটল ম্যাগাজিন রূপে পুরস্কৃত করা হয়েছিল। কৌরবের 50তম সংখ্যা প্রকাশ উপলক্ষে 1988 সালের জানুয়ারিতে 3 দিনের এক জমজমাট উৎসবে জামশেদপুরে এসেছিলেন বুদ্ধদেব। সঙ্গে ছিলেন উপাচার্য নিমাই সাধন বসু, সম্পাদক সাগরময় ঘোষ এবং শক্তি, সুনীল, সন্দীপন, শীর্ষেন্দু আরও অনেক সাহিত্যিক। সেদিন বুদ্ধদেব গেয়েছিলেন তাঁর প্রিয় রবীন্দ্রসঙ্গীত ও টপ্পাঙ্গের গানগুলো। কত রকমের মানুষকে দেখেছেন তিনি, বন্ধুর মতো মিশেছেন, লিখেছেন তাদের কথাই এই বইয়ে। কোনো উপন্যাসের কল্পচরিত্র নয়, এদের সবার সাথে বাস্তব জীবনে আলাপ পরিচয় ছিল। কত তিড়িবাজ মানুষ, হঠাৎ ব্যবসায়ে ফুলে ফেঁপে ওঠা চিনতে না পারা মানুষ, আর কত দিলখোলা অতিথিপরায়ণ বন্ধুবৎসল মানুষজন এই অত্যাচারী অনাচারী দুনিয়ায়। ধরো বঙ্কিম, ডেপুটি ম্যাজিস্ট্রেট বঙ্কিমচন্দ্র লিখে গেছিলেন যে আইন সে তো তামাশা মাত্র, পয়সা খরচ, বড় লোকেরা পয়সা খরচ করে সে তামাশা দেখিতে পারে। আজকেও দেখো এর চেয়ে বড় সত্যি তো নেই। কোনো প্রতিবাদ, অনুনয়, বিনয় কিছুই তো কাজ হয় না। অরণ্য প্রকৃতির গভীর থেকে তুলে আনা কত নারী, পুরুষ, ফুল, পাখি, বৃক্ষলতা, কত শব্দ, গন্ধ, রং তাঁর লেখায়, কত জিপ গাড়ি, ডবল ব্যারেল বন্দুক, ভাঙা হাটে চৈত্রের মনমৌজি হাওয়া। শিকারী নন, একজন কবি ও বনচারী। যৌবনে যিনি বিস্ময় শব্দটিকে ভালোবেসে সঙ্গে রেখেছিলেন আজীবন। কত বিস্ময়কর সব নাম, বৃক্ষের, ফুলের, রমণীর। বোধহয় লাইনের ওপর হাতি এসে গেছে, ওই জন্য ট্রেন দাঁড়িয়ে গেছে। হ্যাঁ, ওই জন্য হুইসেল দিচ্ছে, কিন্তু আলো ফুটে গেছে ভালো রকম। চৈত্রের আরণ্যক হাটে বাজারের কত রকম গন্ধের কথা লিখেছেন তিনি। ঘুরপাক খাওয়া ধুলো আর পাতাদের সঙ্গে হাটের পাঁচমিশেলি গন্ধ উঠছে। মেয়ে মরদের গায়ের ঘামের গন্ধ, হাঁস মুরগির ওমধরা গন্ধ, তাদের ডিমের আঁশটে গন্ধ, তেলে ভাজা বিড়ি আর তামাক পাতার গন্ধ। তার সাথে মিশে যাচ্ছে সর্ষের তেল আর পুরুষ্টু পাঁঠাদের গায়ের গন্ধ। আমার মনে পড়ল বোডলেয়ারের কবিতায় সেই মেয়েটা যার চুলের গন্ধে মাতাল করা মিশ্র সুবাস ছিল নারিকেল তেল, আলকাত্রা ও কস্তুরীর। বিড়ি কোম্পানির ক্যাটকেটে লাল ভ্যান এসেছে ধুবড়ি শহর থেকে। সেখানে গাঁক গাঁক করে বাজছে গহরজানের রেকর্ড। খ্যামটার তালে তালে সেই গান ঝাঁপিয়ে পড়ছে হাট করা মেয়ে মদ্দর হাট করে খোলা বুকের ওপর। আমি রূপ দেখে সই কুল হারালেম বকুলতলায় এসে, চলে যেতে পড়ছি টোলে, উল্লাসে প্রাণ ভাসে। জানা গেছে অনুভবে এবার কি যৌবন রবে, কত নারী কুল হারাবে আজকে সরোবরে এসে। চলে যেতে পড়ছি টোলে, আহ্লাদে প্রাণ ভাসে, হায় হায় আহ্লাদে প্রাণ ভাসে। আমি রূপ দেখে সই কুল
হারালাম বকুল তলায় এসে, আমি রূপ দেখে সইকুল হারালাম বকুল তলায় এসে। হাজারিবাগ আর কোডারমার চারিদিকের অঞ্চলের জঙ্গলের কথা লিখেছেন বুদ্ধদেব। লিখেছেন, শিকারটা ছিল আমার কাছে নিছকই বাহানা, চিরদিনই অ্যালিবাই। আসল ছিল প্রকৃতির বুকের কোরকে ঘুরে বেড়ানোর সুযোগ। লিখেছেন, চারদিকে মাথা উঁচু পাহাড়ের মাঝের উপত্যকায় একটি নড়বড়ে কুঁড়ে ঘরের মধ্যে এবং বাইরে আগুন জ্বালিয়ে যে বীর ভারতবাসী তার স্ত্রী ও শিশুকন্যা এবং পালিত পশু নিয়ে রাত্রে শুয়ে বাঘ, ভাল্লুক, টিয়া ও টিকায়েতের অত্যাচার সহ্য করে বিঘাখানিক কুলতি ক্ষেত, সম্বরদের, নীলগাইদের, শুয়োরদের এবং চিতল হরিণদের মুখ থেকে বাঁচিয়ে রাখার দুর্মর স্বপ্নে অভাবনীয় শারীরিক পরিশ্রম ও মানসিক ও স্নায়বিক চাপের মধ্যে বেঁচে থাকে, তাকে বাহবা না দিয়ে পারিনি কখনো। তাদের কাছ থেকে দেখেছি ভারতের বিভিন্ন প্রান্তে হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, নানা রকম অধিবাসী। জেনেছি এরাই আমার দেশ, আসল দেশ। এদের ভালোটাই দেশের ভালো, এরাই আমার ভাই। অরণ্য প্রকৃতি আর গ্রামীণ মানুষকে, আরণ্যক জীবনকে দেখেছেন খুব মনোযোগ দিয়ে, গভীরে। মানুষের সাথে খুব সহজে আলাপ জমিয়েছেন, মিশে গেছেন তাদের মধ্যে তাদের মতো হয়ে, নিজের সমস্ত পরিচয় ভুলে। আর খুঁটিয়ে জানতে চেয়েছেন তাদের জন্মকথা, তাদের পরিবার, পরিচয়, আত্মীয় স্বজনের কথা খুঁটিয়ে খুঁটিয়ে প্রশ্ন করেছেন। আমার সঙ্গে যখন আলাপ হয় আমাকেও প্রশ্ন করেছেন কত। তোমরা কোথাকার লাইনি? আমার ঠাকুরদারা থাকতেন বসিরহাটে, তারও আগে সাতক্ষীরে, খুলনার। হ্যাঁ, খুলনার। আমার স্কুলিং কলকাতায়, আর পড়াশুনো ইঞ্জিনিয়ারিং, তারপর চাকরি সব টাটা স্টিলে। টাটা স্টিলে 37 বছর কাজ করেছি, 37 ইয়ার্স। আমার স্ত্রী এখানকার, কলকাতার, বেহালার, কিন্তু সে বিয়ের পরেই জামশেদপুর গেছে। এখনও জামশেদপুরের নামে তার চোখে জল আসে, হ্যাঁ, চলে এসে। তাই না? এত সুন্দর জায়গা ছিল, তাই না? আমার তো 1950-এ জন্ম, তো সেই সময় জামশেদপুর আর আজকের জামশেদপুর কিন্তু আকাশ পাতাল, অনেক তফাৎ, অনেক খারাপ হয়ে গেছে। সেই শহর আর নেই, সারা পৃথিবীটাই এরকমই। তবে আমি দেখি কলকাতায় এই সমস্ত জায়গাতে যা কিছু আলোচনা হয় কলকাতায়, সব এই কিছু পরিচিত লোক এসে আলোচনা করেন। আমি কোনো ইঞ্জিনিয়ারকে দেখি না, হ্যাঁ, কোনো বড় আরবান টাউন প্ল্যানার, এদের কোনো ভয়েসই নেই, কেউ জানেও না বোধ হয়। আমার বাবা ছিলেন রেলওয়েতে, ইস্টার্ন রেলওয়েতে ছিলেন। আমার বাবা, কাকা সবাই রেলওয়েতে কাজ করতেন কলকাতাতে। তো বাবা মারা গেছেন আমার একদম ছোটোবেলায়, আমার তখন 14 বছর বয়স। সেই তো মামার বাড়ি তো জামশেদপুরে, দাদু ছিলেন টাটা স্টিলে, দাদু ছিলেন ময়মনসিংহের, আর দিদিমা হচ্ছে ঢাকা বিক্রমপুরের। তো সব ওই দিকের। হ্যাঁ, দাদু খুব সুন্দর লোক ছিলেন। দাদু প্রায় কত 83-84 বছর বেঁচে ছিলেন। হ্যাঁ, ওই জামশেদপুরে টাটা স্টিলে আজীবন। ওখানেই আমার জন্ম, ওখানে ওই দাদুর বাড়িতেই জন্ম 1950-এ জামশেদপুরে। হ্যাঁ, সাকচি গ্রাম ছিল সেই সময়। হ্যাঁ হ্যাঁ, তখনও তো টাটানগর নাম হয়নি, কালীমাটি স্টেশন ছিল একটা। আসবো একদিন। এই বইটা আমাকে একেবারে, আমাকে সত্যি পরজন্মে যদি ঈশ্বর বলেন যে তুমি কি জন্ম চাও, আমি বলবো সেই বনজ্যোৎস্নার যে লালাদা, তার জীবন চাই আমি। ফরাসি চলচ্চিত্র পরিচালক গদার একবার বলেছিলেন, ভালো সিনেমা করতে বিশেষ কিছুই লাগে না, একটা বন্দুক আর একটি মেয়ে হলেই যথেষ্ট। বুদ্ধদেব গুহ বলেছেন, আমার প্রিয় হলো শিকার, সুরা আর সুন্দরী। আলোকঝাড়ি পাহাড় পেরিয়ে মস্ত মস্ত টুং গাছ আর হরজাইয়ের গভীর জঙ্গলে সাঁওতাল আর মেচ উপজাতিদের মেয়েরা, স্বপ্নে দেখা রাজকুমারীর মতো তারা, মরালির মতো গ্রীবাভঙ্গি, তারা জাদু জানে। অরণ্য প্রকৃতির সর্বত্র জুড়ে আছে যে ধূসর রহস্যময়তা, যে জাদু, তার অমোঘ আকর্ষণ সম্মোহিত করেছে কবি ও শিকারীকে। আমার জীবনানন্দের ধূসর পাণ্ডুলিপির কবিতা মনে পড়েছে। এখানে বনের কাছে ক্যাম্প আমি ফেলিয়াছি, সারা রাত দক্ষিণা বাতাসে, আকাশের চাঁদের আলোয় এক ঘাই হরিণীর ডাক শুনি, কাহারে সে ডাকে।
কোথাও হরিণ আজ হতেছে শিকার, বনের ভেতরে আজ শিকারীরা আসিয়াছে, আমিও তাদের ঘ্রাণ পাই যেন এইখানে বিছানায় শুয়ে শুয়ে। ঘুম আর আসে না কো বসন্তের রাতে, চারিপাশে বনের বিস্ময়, চৈত্রের বাতাস, জ্যোৎস্নার শরীরের স্বাদ যেন ঘাই মৃগী সারা রাত ডাকে। কোথাও অনেক বনে, যেইখানে জ্যোৎস্না আর নাই, পুরুষ হরিণ সব শুনিতেছে শব্দ তার, তাহারা পেয়েছে টের, আসিতেছে তার দিকে। আজ এই বিস্ময়ের রাতে তাহাদের প্রেমের সময় আসিয়াছে। এই লেখা জীবনানন্দের, শহরে বসে লেখা, তার ক্যাম্পে কবিতায় আছে। আর অরণ্যের গভীরে বসে বুদ্ধদেব তার বইতে লিখছেন, বাঁদিকের ব্যারেলে বুলেট আর ডান দিকের ব্যারেলে এলজি। ময়ূর ডাকছে পেছনের ঘন জঙ্গল থেকে। পায়ের নিচে মচমচ শব্দে গড়িয়ে যাচ্ছে শুকনো পাতারা পাঁপড় ভাজার মতো। বিষ মাখানো তীরধনুক আর গাদা বন্দুক। ওর গায়ে মৃত্যুর গন্ধ ছিল। কাছিম পেঠা পাহাড়ের ওপার থেকে করাত চেরা আওয়াজ আসছে জঙ্গল কাঁপিয়ে। জীবনানন্দ লিখেছেন তাঁর শিকার কবিতায়, একটা অদ্ভুত শব্দ, নদীর জল মচকা ফুলের পাপড়ির মতো লাল। আগুন জ্বলল আবার, উষ্ণ লাল হরিণের মাংস তৈরি হয়ে এলো। নক্ষত্রের নিচে ঘাসের বিছানায় বসে অনেক পুরনো শিশির ভেজা গল্প, সিগারেটের ধোঁয়া, টেরিকাটা কয়েকটা মানুষের মাথা, এলোমেলো কয়েকটা বন্দুক, হিম, নিষ্পন্দ, নিরাপরাধ ঘুম। আসামের তামারহাটে কতবার শিকারে গিয়েছেন। ওর রতু জেঠু ছিলেন তামারহাটের হিরো। লম্বায় 6 ফিট, পেটা চেহারা, রোদে পোড়া বাদামি। ওর এক নলা বন্দুক ছিল একটা, তাই দিয়ে মারেননি এ হেন জানোয়ার ছিল না। আর ছিলেন হাজারিবাগের নাজিম সাহেব আর তার 1934 মডেলের লচ্ছরে গাড়ি। বিকট তার আওয়াজ শুনে গ্রামের ঘোড়া গাধা ভিড়মি খেত। আমার নিজের প্রথম গাড়িটাও ছিল এরকমই, 1948 সালের ভক্সল। আমি তার হর্ন পাল্টে দিয়েছিলাম। জামশেদপুরের রাস্তায় তাকে নিয়ে অনেক কাণ্ড। ভোরবেলা জঙ্গলের মধ্যে হাঁকুয়া দিয়ে শিকার হচ্ছে। হাঁকুয়াওয়ালাদের হইচই, বিটারদের ড্রামের আওয়াজ। ওরা জানোয়ারকে খেদিয়ে নিয়ে আসছে করম গাছের মাচায় বসা শিকারির দিকে। কোটরা, বনশোর, বার্কিং ডিয়ার। বাঁদিকে 366 রাইফেল, ডান দিকে দোনালা বন্দুক, 32 ইঞ্চি গ্রিনার। শর্ট রেঞ্জে বন্দুকই বেটার। বন্দুকের গুলির স্টপিং পাওয়ার রাইফেলের থেকে বেশি, তবে দূরত্ব বেশি হলে ভারী 375 বোরের ম্যাগনাম রাইফেল ওর পছন্দ। বলতে বলতে মাচার সামনে প্রকাণ্ড এক লেপার্ড। তবে আমার মনকে সবচেয়ে ছুঁয়েছিল গারো পাহাড়ের পায়ে পায়ে রাভাদের ছোট ছোট গ্রাম আর আবু ছাত্তারকে নিয়ে জমদুয়ারে যে শিকার কাহিনী। তারই সাথে জিঞ্জিরাম নদীতে প্রকাণ্ড কুমির শিকার। প্রায়ন্ধাকার সবুজ কটুগন্ধি গভীর রহস্যময় জিঞ্জিরাম নদী। অথবা মাঝরাতে জমদুয়ারের আদিম জঙ্গলে বাঘের খোঁজে পায়ে হেঁটে আবু ছাত্তার।
একদিন অপার্থিব বনজ্যোৎস্নায় সঙ্গমরত মদমত্ত দুই চিতা, আর সহসা তাদের মুখোমুখি আবু ছাত্তার। সারা বইয়ে এই ছাত্তার মানুষটাই আমাকে মাতিয়ে রেখেছে। ডেয়ার ডেভিল, আনপ্রেডিক্টেবল শিকারী। জীবনে কখনো সে কারো চাকরি করেনি। জমদুয়ারের গভীর জঙ্গলে সে ছিল গাইড, ফ্রেন্ড, লোকাল গার্জেন, বন্দুক বিশারদ। তার ছিল নাইট ভিশন, অন্ধকারে দেখতে পেত। স্বাধীন আত্মার মতো উড়ে বেড়াতো সে, প্রাজ্ঞ ও নির্ভীক। সে বলতো, মানুষেই যদি না খাইয়া মরে, তয় জানোয়ার বাঁচল কি মরল তা ভাইবা আমাগো কোন ঘন্টার লাভ হইব কন আপনি। ছাত্তার গাইত লালন ফকিরের গান, কেউ রাজা কেউ হয় ভিখারি, কপালের ফের সবারই, যার যেমন মনের করুণা তেমনি ফল পেয়েছে সে জনা। লালন বলে ভেবলে হয় না, বিধির কলম আর কি ফেরে। অথচ এই ছাত্তারের জীবনের শেষটা ছিল মর্মান্তিক। বাঘের পেটে নয়, বাঘকে সে থোড়াই পরোয়া করে। তার মৃত্যু হয়েছিল জেলের ভেতরে, ফাঁসি কাঠে। ये कौन सा वर्ड है? কত নদী আর নারীর কথা লিখেছেন বুদ্ধদেব। লিখেছেন মাছের গন্ধ, উদবিড়ালের গন্ধ, বালির গন্ধ, রোদের গন্ধ এবং হাওয়ার গন্ধের মধ্যেও নদীর গায়ের গন্ধকে আলাদা করে চেনা যায়। দুপুরবেলায় আপন মনের নদীর গায়ের গন্ধটা সকালবেলার গন্ধর থেকে একেবারেই আলাদা। কত সুন্দর ও বিচিত্র তাদের নামও, শঙ্কোষ, মানস, জিঞ্জিরাম। আর সেই যে ফুল্গু নদীর দুই শাখা নদী, জাম আর ইলাজাম নামের নদী দুটো, নারীরই মতো প্রত্যেক নদীর গায়ের গন্ধ আলাদা। অত্যন্ত সুন্দরী কোনো নারীকে নগ্না দেখলে যেমন গায়ে কাঁটা দিয়ে ওঠে, গলার কাছে ব্যথা ব্যথা করে, জমদুয়ারের মতো নগ্ন নির্জন জঙ্গলকে দেখলেও তেমন হয়। নগ্নতা এবং নির্জনতার কোনো বিকল্প নেই। কত সাহেব, মেম, বিদেশি কোম্পানি, পারিবারিক ল ফার্ম, ইউরোপ, আমেরিকা ও আফ্রিকার কত দেশ ঘুরেছেন তিনি। দেশে বিদেশে অনেক বিত্তবান এবং রাজা মহারাজার আতিথ্য গ্রহণ করেছেন। বিকানির, কোটা, যোধপুর অথবা গৌরীপুরের সেই সব রাজা মহারাজা। বুদ্ধদেব লিখছেন, আগেও বলেছি যে শিকার চিরদিনই আমার কাছে একটা বাহানা মাত্র ছিল। শিকারী বলে পরিচিত হতেও চাইনি কখনো। আমি শিকারী নই, কোনো দিনই ছিলাম না। আমি বনচারী। সারান্না, শিমলিপাল, হাজারিবাগ, ডালটনগঞ্জ, পালামৌ, কালাহান্ডি, ভিতরকণিকা, সুন্দরবন, ডুয়ার্স, চা বাগান, আসাম, মেঘালয় আর গারো পাহাড়ের বিস্তৃত বনাঞ্চল নিয়ে যে অপরূপ প্রকৃতি, মানুষ, বন্যজীবন ও শিকার কাহিনী উনি লিখেছেন এই বইয়ে, তা আমায় আপ্লুত করেছে। তামারহাটের শিকার সঙ্গী আবু ছাত্তার অথবা হাজারিবাগের কারুয়া। কারুয়াদের কোসমা গ্রামে বুনো মোষের দেবতা টাঁড়বারো। কত মায়াবী ধোঁয়াটে সব নাম। আর গারো পাহাড়ের সেই রহস্য কুয়াশা মাখা জিঞ্জিরাম নদীটার কথা এসেছে আমার কবিতাতেও। একথা বুদ্ধদেবদাকে জানানো হয়নি।
সমস্ত বইটায় উনি অনেকবার বলেছেন যে উনি শিকারী অনেক কম, তার চেয়ে অনেক বেশি কবি। লিখেছেন ক্ষীণকোটি এক নদী আর ক্ষীণকোটি এক নারী আর মুগের ডালের খিচুড়ি, এই যেন অনেক বেশি চাওয়া, অনেক বেশি পাওয়া। গত শতাব্দীর ৮০-র দশকে কৌরবের আমরা যখন কবিতার ক্যাম্প করছি, আমাদের সঙ্গে থাকতো ক্যামেরা, টেপ রেকর্ডার আর কবিতার খাতা। অরণ্যের গভীরে কত বনবাংলো, কত জলঝর্ণা, ক্ষীণকোটি কত পাহাড়ি নদী ডুলুম, নদীর নাম কোয়েল, কারো, ঔরঙ্গা। শাল সেগুনের বনে বনে স্তূপাকার ছড়া পাতা, দেবতা মারাংবুরু। এইসব জঙ্গলে বুদ্ধদেব গিয়েছেন আমাদের অনেক আগে, আমরা গিয়েছি পরে। বন্দুকের শব্দ আর ব্লাস্টিংয়ের শব্দ থেমে গেলে। লিখেছি অনেক কবিতা। থলকোবাদ থেকে ফিরে এসে লিখেছিলাম, অরণ্যের স্পর্শ আজ আমাদের শিহরিত করেছে। জ্যোৎস্নায় দ্বিতীয় গিয়ারে ওঠে চাঁদ, চাঁদ ভেঙে পড়ে। কে যেন ডেকেছে আজ আমাদের, শিকারি রোডের গেট আহ্বানে খুলেছে সহসা, যেন কে ডেকেছে আজ আমাদের। দৈব দাবানল নিয়ে এইমাত্র খেলা শুরু হলো। এসো তুমি মধ্যখানে জ্যোৎস্নায় সম্পূর্ণ জোয়ারে, চালক আসন ছেড়ে জিপের পিছনে এসে বসো। বসন্ত রাতের মদ ঢেলে নাও পাত্র থেকে ক্রমে। সন্ধ্যা নেমে আসে থলকোবাদে। এসো এই প্রপাতের নিচে জিপ রাখি। অন্ধকার জলীয় আধারে ফেটেছে পাথর, তাই জল কৃষ্ণ সম্বরের মতো। গুপ্ত হত্যার রাত শুরু, পড়ে আছে ঝরা পাতা, বাগনখ, কাটামুন্ড মৎস্য শিকারীর। এখানে অরণ্যে নেমে খুলে যায় অনন্ত চ্যানেল। ফোর হুইলার থেকে মর্মর শব্দ ওঠে সারান্ডা আকাশে, ছড়ায় তীব্র বেগে, যেন আজ সহসা জোয়ার। বালুচরে গুলি খাওয়া আহত ভাল্লুকের কান্না নাকি একদম মানুষের মতো। সারা রাত আকাশে নিশাচর পাখির ওড়াউড়ি। সেগুন জঙ্গলের গভীর থেকে বড়াশিঙ্গা বা অ্যান্টিলোপের ডাক। জ্যাকারান্ডা গাছের ওপরে কুয়াশা মাখা হলুদ চাঁদ আকাশ প্রদীপের মতো ঝুলে আছে। আমার প্রকাশ কর্মকারের ছবির কথা মনে পড়ল। আমি কবিতা লিখি, আমি শিকারী নই, তবে অরণ্য প্রকৃতি ও জঙ্গল সাফারি আমার প্রাণাধিক প্রিয়। ডাক বাংলো, ওয়াচ টাওয়ার, পাগমার্ক, ওয়াটার হোল, সল্ট লিক। টি শার্টে ফেব্রিক পেন্ট করে লিখে রাখতাম এইসব অল্প বয়সে। কত কত জঙ্গল, পত্রমোচী বন, দলমা, হাজারিবাগ, ডাল্টনগঞ্জ, বেতলা, কেঁচকি, বাদাম পাহাড়, সারান্ডা, শিমলিপাল, কুমডি, থলকোবাদ, চিল্কা, গরুমারা, লাটাগুড়ি, বাক্সাস, সুন্দরবন, বান্ধবগড়, পেঁচ, টাডোবা, নাগারহোলে, কাবিনী, রণথম্বর। কত ঘুরেছি, কত বছর ধরে। তবে আমি তো শিকারী নই, আমার যা কিছু শ্যুট তার সবটাই ক্যামেরায়। একবার ডুয়ার্সে গিয়ে মূর্তি নদীর ধারে সরকারি বনবাংলোয় উঠেছিলাম। সেখানে লাইব্রেরিতে পেয়েছিলাম বুদ্ধদেবের লেখা বনজ্যোৎস্নায় সবুজ অন্ধকারে বইটা। এক নিঃশ্বাসে পড়েও শেষ করতে পারিনি। ফেরার সময় জিপে ওঠা অবধি বইটা সঙ্গে ছিল, তারপর ফেরত দিই। তারপর কলকাতায় ফিরেই কিনে ফেলি বইটা। সেই থেকে কতবার তাকে পড়া হলো। এখন জঙ্গলে গেলে আমার মনে পড়ে বইটার কথা, বিশেষত সেই আবু ছাত্তার আর কারুয়া। ঈর্ষা করি সেই আরণ্যক জীবনের লেখকের সবটুকু। মনেরও
আমি পরজন্মে বিশ্বাস করি, কারণ আমি জানি তা মিথ্যা। এমন কত মিথ্যাকে জড়িয়ে ধরেই তো কত বিশ্বাস নিয়ে বেঁচে থাকে মানুষ। মৃত্যু আমাকে বিশেষ ভাবায় না, কারণ সে সত্য। আমি ভাবি আবু ছাত্তারের কথা। সে কি জানতো তার মৃত্যু হবে ফাঁসিতে? কবিরা জানেন তাঁদের মৃত্যুর খবর। 90 দশকের প্রধান কবি ও আমার বন্ধু রাজর্ষি চট্টোপাধ্যায় মৃত্যু চেয়েছে অরণ্য প্রকৃতির মধ্যে এমন নির্জন একটা জায়গায়, যেখানে জল থাকবে, নদী ও বালুচর থাকবে, কিন্তু 100 মাইলের মধ্যে কোনো মানুষজন থাকবে না। বনজ্যোৎস্নায় সবুজ অন্ধকারে বইটা পড়ে আমি ওর লেখককে বলেছিলাম, ঈশ্বর যদি কখনো আমার পছন্দের মতো একটা জীবন উপহার দিতে চান, তবে যেসব যাপনের কথা মনে আসবে তার একটা নিশ্চয়ই হবে এই বনজ্যোৎস্না বইয়ে আপনার জীবন, যা আপনি বিধৃত করেছেন। ওর ওই শিকারী জীবন কাহিনী নিয়ে একটা চমৎকার তথ্যচিত্র হতে পারত মনে হয়েছে আমার, কিন্তু সেই সব প্রকৃতি, বনাঞ্চল, মানুষজন আজ আর নেই। সভ্যতা এবং সময় তাদের গ্রাস করে নিয়েছে। 2010 সালে ডুয়ার্সে মূর্তি নদীর ধারে বনবাংলোয় বসে সেই প্রথম ওর এই বইটা পড়ে আমি একটা কবিতা লিখেছিলাম, ওকেই উৎসর্গ করে। কবিতাটা এতকাল রয়ে গেছে অপ্রকাশিত, অগ্রন্থিত। ওই সব দেবদূত উড়েছে আকাশে, তারা বালিহাঁস যেন। ওরা সব দেবদূত এগাছে ওগাছে জাল বনে। ওদলা বাড়ির মেঘ দেখছে ওপার থেকে ঘুম সেতু। ছায়াধরা গাছ, পাখি, অর্কিড, নদী জল ঢাকা। নীল টারকোয়াশ জল সারা রাত শিশিরে সেগুনে চাপাতায়। মূর্তি নদীর বন ছুটে যায় বহুদিকে। অরণ্য ছাউনি, ভারী বুট, সুদূর বৃংহানে কাঁপে বাদামি হলুদ ধান। জঙ্গল ঝিনঝিনি। আমাদের ডার্ট রোড, রাকস্যাক, এপার ওপার করা ঝোলাদোলা ব্রিজ। পার হয়ে যাবে দিন, পার হব হাসিমারা, এই তানহাই অবকাশ। আমরা দুজনে শুধু বন্ধু, আর পায়ে পায়ে বহুদূর পাইনের বন। অনেক ওপরে নীল ঠান্ডা হিম কফিনের আকাশে আশ্রয়। রাত্রি ক্যানভাসে জলে ইউরেনিয়াম ফুল। তোমারও চোখের গভীর আগ্রহে কত উল্কাঝুরি, কত মেসিয়ার নক্ষত্রমালা। বুদ্ধদেব গুহর মৃত্যু আমার কাছে কোনো শূন্যতা নয়। অরণ্য প্রকৃতি আর আরণ্যক জীবনের সর্বত্র আমি তার উপস্থিতি টের পাই, অনুভব করি, আজীবন করব। জঙ্গলে গেলে এখনও আমার মনে পড়ে আবু ছাত্তার আর তার প্রিয় লালন ফকিরের সেই গানটা। আর একটা গান আমি গাই অরণ্য ঘেরা নির্জন ডাকবাংলোয় বৃষ্টি নামলে। প্রথম যৌবনে শোনা এলপি রেকর্ডে ইহুদি মেয়ে ডালিয়া লাভির কণ্ঠে সেই গান, I would rather be a forest than a street। বলতে বলতে বৃষ্টি নামল। লকটুলিয়া, লাতেহাট, মহুয়াডার, থলকোবাদ আর চিলাপাতার জঙ্গল মহলে। বৃষ্টি নামল চিল্কায় আর ভিতরকণিকায়, জমদুয়ারে। সুন্দরবনের পীরখালি, তোবাকি আর বড় চামটার জঙ্গলের গভীরে বৃষ্টি নামল। I would rather be a sparrow than a snail. Yes, I would. If I could, I surely would. I would rather be a hammer than a nail. Yes, I would. If I only could, I surely would. Away, I would rather sail away like a swan that's here and gone. A man gets tied up to the ground, he gives the world
its saddest sound, its saddest sound. I'd rather be a forest than a street. Oh yes, I would. If I could, I surely would. I'd rather feel the earth beneath my feet. Yes, I would. If I only could, I surely would. La 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 la